দয়া করে তাড়াতাড়ি প্রুফ দিন, দুপুর হয়ে যাচ্ছে। লেখকের নামের প্রতিটা অক্ষরের মধ্যে রেখেছি ফাঁক, সেখানে বাগান বানানো হবে, অথবা অ্যাকোয়ারিয়ামে রাখা হবে বিদেশি মাছ। তারও আগে চাই কর্তৃপক্ষের সই। দয়া করে তাড়াতাড়ি প্রুফ দিন, মেঘ হয়ে যাচ্ছে, পাতায় রং পড়বে, ছাপতে যাবে দ্রুত, দেরি হলেই নিয়ে নেবে 7x4 বিজ্ঞাপন। তার অন্ধকারে ঢাকা পড়ে যাবে কার মুখ, পরিশ্রমী কলম। 11টায় রিলিজ, পাতা রিলিজ। দয়া করে তাড়াতাড়ি প্রুফ দিন, অন্ধকার হয়ে যাচ্ছে। অক্ষরে অক্ষরে এখন আকাশ কালো, শুকনো সাদা পাতা খরায় খটখট করছে। দয়া করে তাড়াতাড়ি প্রুফ দিন, ডেডলাইনের দিগন্ত জুড়ে থমথমে বৃষ্টি আসছে। ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে আপনাদের স্বাগত জানাই। যে কবিতাটি পড়লাম তার নাম সংবাদপত্র এবং কবির নাম রূপক চক্রবর্তী। বাংলা কবিতার নিবিষ্ট নিমগ্ন পাঠক মানেই রূপক চক্রবর্তীকে চেনেন। রূপক চক্রবর্তী লেখালেখি শুরু করেন, অন্তত প্রকাশ শুরু করেন 90-এর দশকের গোড়া থেকে। তাঁর লেখা একেবারে প্রথম থেকেই ভাষায় স্বতন্ত্র, প্রকাশে অনন্য, এবং তাঁর লেখার মধ্যে এক ধরনের ফল্গু শ্লেষ কৌতুক সবসময় চকচক করত, যেন মখমলে ঢাকা একটা অস্ত্র তিনি কবিতায় নিয়ে ঘুরে বেড়াতেন। সেই রূপক চক্রবর্তীকে আমরা হারিয়েছি অকালেই। তাঁর কবিতা যেমন বাকিদের কবিতা থেকে আলাদা হয়ে থেকেছে, তিনিও হঠাৎই কিছু বলে না কয়ে এই পৃথিবী থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। কিন্তু কবির তো ছুটি নেই। কবির যদি বা ছুটি থাকে, কবিতার ছুটি তো নেই। তাই রূপক চক্রবর্তী না থাকলেও তার পাঠকেরা আছেন, তার কবিতারা আছে, আর আছে সময়, যে তার অসামান্য অবিস্মরণীয় কবিতাগুলোকে বাঁচিয়ে রাখবে। যে বইটি থেকে আজ কবিতা পড়ছি সে বইটির নাম আমার সিদ্ধান্ত ফাইনাল। প্রকাশক ছিলেন সপ্তর্ষি প্রকাশন। নাম শুনেই বোঝা যায় যে কতখানি কৌতুক প্রিয় ছিলেন রূপক চক্রবর্তী। পরবর্তী কবিতাও তারই সাক্ষ্য দেবে। এই লেখার নাম ইতিহাস কি নিষ্ঠুর। আবার আমার কবিতায় একটা বিরাট ব্যাপার দেখা যাচ্ছে, একটা বিরাট আলোকোজ্জ্বল রজত জয়ন্তী হীরক জয়ন্তী ভাব দেখা যাচ্ছে। রাত্রের বিরাট আকাশ, কোনো তারা নেই, শুধু কবিদের মুখ। আজ থেকে আমি আর মাছি তাড়াবো না। মাছি তাড়াবে প্রকাশক বাবুরা, আমি খালি কবি তাড়াবো। পাঞ্জাবি ধুতি চটি চাদরে আচ্ছন্ন হয়ে বলবে, উহু, বড্ড শীত করছে, আসলে বর্মখানা নিতে গেছি ভুলে। সকালবেলা ফোন ধরবো না, দুপুরে বিকেলে উদ্বোধনে যাব। সন্ধে হলে দিল হুম হুম করে, নোলা শকশক করে। 2 মাসে একবার মন্ত্রীদের সঙ্গে দেখা করে সীমান্ত সমস্যা ও বাংলা কবিতায় অনুপ্রবেশ এবং বিএসএফের ব্যর্থতা নিয়ে বৈঠক। আবার আমার কবিতায় একটা তাজমহল ভাব দেখা দিয়েছে। শচীনদেবকে এত্তেলা দিয়েছি গান শোনানোর। প্রিয়া মমতাজকে বলেছি ঘরে রেঁধো না, আজ তড়কা আনব। আমার দুকোলে দারা সুজা আলমগীর নূরজাহাঁ নিয়ে মাখামাখি হয়ে বসে আছি আগ্রা ফোর্টে। অথচ কেউ যে এসে এসব মাখামাখি পরিষ্কার করিয়ে হাতে কলম ধরিয়ে দেবে, এমন বিশ্বস্ত কাউকে পেলাম না। এমন একটা ঝিনুক পেলাম না যার মুক্ত এসে বলবে, বন্দেগি জাহাপানা, আপনার আংটিতে শুয়ে থাকতে পারি, মাচিমণি মাচিমণি, আমি কি একটা কোয়া খেতে পাই? হায়, এভাবেই তো আমার কবিতার সাম্রাজ্য অস্তাচলে চলে গেল। কি অদ্ভুত আশ্চর্য একটা কবিতা, যার শুরু শেষ মধ্য নিজেদের মতো করে বিস্তৃত। সেখানে একজন কবির মর্মকথা আসছে, তার সংকট আসছে, বর্তমান সময়ের রাজনীতি আসছে, সমাজনীতি আসছে, কবিতার ইতিহাসও ঢুকে পড়ছে, এবং সেই সঙ্গে আবারও তীব্র কৌতুক, হাসি ছুড়ে দেওয়া, ঠাট্টা, কিন্তু সম্ভ্রম বজায় রেখে। এইটাই রূপক চক্রবর্তীর কবিতার জাদু।
জড়িয়ে আছি, মরিয়ে আছি। আমি এমন একটা মাইনে চাই যার পর আমার দুঃখ কষ্ট তুচ্ছ হয়ে যাবে, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমি এমন একটা পরিশ্রম চাই যার পর আমার দুঃখ কষ্ট তুচ্ছ হয়ে যাবে, কিন্তু মাইনে চাই না। আমি এমন একটা জীবন কাটাতে চাই যার পর মৃত্যু শোক তুচ্ছ হয়ে যাবে। আমি এমন একটা মৃত্যু পেরোতে চাই যা অতিক্রমণের সময় বারবার মনে পড়বে বেঁচে থাকা। আমি চাই, আমি চাই না। আমি চাওয়া না চাওয়ার মাঝখানে পাপ ও পাপস্খলন, সংসার ও সন্ন্যাসী হয়ে যাওয়া, এইসব সাথে পাঁচে জড়িয়ে এক ভয়ঙ্কর কাদা জল মেখে এই অসম্ভব অবস্থায় আছি। হ্যাঁ, ঠিকই অসম্ভব অবস্থায় আছি, কিন্তু আমি এর থেকে মুক্তিও চাই না। এই কবিতাকে নিয়ে ঠিক কী কথা বলা যায় আমি জানি না। নিজের অস্তিত্ব, আত্মিক সংকট, তাকে এইভাবে কাব্যময় ভাষায় তুলে ধরা, মৃত্যু ও জীবনকে দাঁড়িপাল্লার দুদিকে চাপিয়ে ওজনের খেলা চালাতে থাকা। রূপক চক্রবর্তী ছাড়া খুব কম কবিকেই অনায়াসে এই কাজ করতে দেখেছি। আপনাদের মনে থাকবে এই কবির সঙ্গে দেখারই কোনো এক পর্বে আমি অচ্যুত মণ্ডলের কবিতা পড়ে শুনিয়েছি। তিনিও এক অকাল প্রয়াত কবি এবং রূপক চক্রবর্তীদের বন্ধুস্থানীয়। সেই অচ্যুত মণ্ডল চলে যাওয়ার পর, প্রয়াত হওয়ার পর, রূপক চক্রবর্তী লিখেছিলেন এই কবিতা, সবই আছে শুধু। অচ্যুত মণ্ডল নেই মানে নেই। এত কথা কেন? এই ওকে রে, এত কথা কেন? গৌতম হালদার, এই ওকে রে, এত কথা কেন? জিজ্ঞেস করে গৌতম হালদার। এই চাপ না, চেপে যা, কেসটা চেপে যা। ঝুলেছিল না ফুলেছিল? ঝুলেছিল, চুকে গেছে। যদি ফুলেছিল, ফুলটা সরিয়ে নাও, লাগছে। ফুলে ফুলে, ঢলে ঢলে, ফুল জমে জমে মালা, মালা জমে জমে পাথর, পাথর জমে জমে কবর, এবং সুভাষ মুখোপাধ্যায়। আর লাগছে। এই ওকে রে, এত কথা কেন? ওর এত কথা কেন? একটা সন্দেহজনক ডেড বডির এত কথা কেন? এত লেখা কেন? অচ্যুত মণ্ডল নেই মানে নেই, ব্যাস। এই কবিতা আর জোরের সঙ্গে বলতে পারি একমাত্র রূপক চক্রবর্তীই লিখতে পারতেন। রূপক চক্রবর্তীর সেই সাহস ছিল, সরু দড়ির ওপর দুপা রেখে ভারসাম্যের টান টান ঝুঁকিপূর্ণ খেলা খেলে যাওয়ার কলজে ছিল, এবং মুখের ওপর সোজা কথা ঠাট্টার ছলে বলে দেওয়ার একটা জোর ছিল। সেই জোর অনেক দিনই অনেকের মধ্যে স্তিমিত। আমরা কেউ তার উত্তরাধিকার পাইনি হয়তো, মানে অন্তত আমি তো পাইনি। কিন্তু রূপক চক্রবর্তীর এই সমস্ত কবিতা পড়লে মনে হয় যে জীবনকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিতে পারে একজন কবি, জীবনকে লজ্জিত করতে পারে, জীবনকে স্তম্ভিত করতে পারে, বিস্মিত করতে পারে, জীবনকে ভয় দেখাতে পারে একজন কবি। একটা পুরনো কবিতার দ্বিতীয় সংস্করণ। আমার একটা ভালো ঘড়ির দরকার, যে ঘড়ি বলে দেবে কত আমার সময়। সময় তোমার মন নাই জীবন? হে জীবন সুস্থির জীবন, তুমি আমার নতুন পাণ্ডুলিপিকে ছোঁও। হে জীবন সুস্থির জীবন, তুমি সুনীল গাঙ্গুলির কবিতা চুরি করো না। তাই আমি শুধু জীবনের কাছে একটু সময় চেয়েছিলাম কবিতা লিখব বলে। সে কি কোনো অপরাধ? আমার কি উচিত ছিল সময়ের কাছে আস্ত একটা জীবন চেয়ে নেওয়া কবিতা লিখব বলে? কবির সঙ্গে দেখা আজ এই পর্যন্তই। রূপক চক্রবর্তীর আরও অনেক অভাবনীয়, অবিস্মরণীয় কবিতা নিয়ে কোনো একদিন হাজির হব এখানে। ভালো থাকবেন, আবার দেখা হবে।